নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসে গ্রেভ স্ট্রিটের ঘড়ির দোকান। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। লন্ডন, 1884। গ্রেভ স্ট্রিট একটা সরু স্যাঁতস্যাঁতে রাস্তা। রাস্তাটির শেষ মাথায় একটি ছোট পুরনো ঘড়ির দোকান, ওয়াইনরাইটস টাইম পিসেস। এ দোকানের মালিক মিস্টার এডগার ওয়াইনরাইটস। ডিসেম্বর মাসের এক শীতের সন্ধ্যা। লন্ডন শহরের বিভিন্ন অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছে আশ্রয়হীন এক তরুণী, অ্যালিস হার্পার, চাকরির সন্ধানে। শেষ সন্ধ্যায় সে এসে দাঁড়ালো গ্রেভ স্ট্রিটের একটি সরু অন্ধকার গলির শেষ প্রান্তের ছোট পুরনো ঘড়ির দোকানের সামনে। দরজার ওপরে সাইনবোর্ডে লেখা ওয়াইনরাইটস টাইম পিসেস। বাইরে হিমশীতল আবহাওয়া। দরজায় কর্মী নিয়োগের একটি নোটিশ ঝোলানো। দেরি না করে এলিস দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। দোকানের ভেতরে টিমটিমে একটি আলো জ্বলছে। প্রত্যেকটি দেওয়াল যেন ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের ঘড়িতে ভরা। তবে দোকানের ভেতরটা বাইরের রাস্তার থেকে অনেকটাই গরম এবং আরামদায়ক। হঠাৎ দোকানের ভেতরের একটি দরজা খুলে এক যুবক বেরিয়ে এলো। কিছু খুঁজছেন আপনি? হ্যাঁ, আপনার দোকানের বাইরে একটি নোটিশ ঝোলানো। হ্যাঁ, আমার একজন কর্মচারী প্রয়োজন। আমিও এই মুহূর্তে চাকরির খোঁজ করছি। যদি আমি উপযুক্ত থাকি তবে আমি এই চাকরিতে যোগ দিতে চাই। আপনার নাম? আমি অ্যালিস হার্পার। কোথায় থাকেন? বাড়িতে কে কে আছে? লন্ডনে আমার তেমন কোনো থাকার স্থান নেই। আমি ল্যাভেনহাম থেকে এসেছি। মা মারা যাওয়ার পর আমার সেখানেও আর কেউ নেই, তাই কাজের খোঁজে আমি শহরে এসেছি। বুঝলাম। আমার নাম এডগার ওয়াইনরাইটস। আমি এই দোকানের বর্তমান মালিক। আমার পুরনো কর্মচারী কাজ ছাড়ার পর আমি বেশ অসুবিধায় পড়েছিলাম, তাই কিছুদিন আগে আমি ওই নোটিশ ঝুলিয়েছিলাম। আরও কিছু জিজ্ঞাসাবাদের পর এডগার অ্যালিসকে সব কিছু বুঝিয়ে দিল এবং দোকানের ওপরেই একটি ছোট্ট ঘরে তার থাকবার ব্যবস্থা করে দিল। দোকানের সাথে লাগোয়া ভেতরের দরজার ডান পাশে সিঁড়ি উঠে গেছে এবং বাঁ পাশে একটি ঘর, সেখানে এডগার থাকে। সোজাসুজি বাথরুম এবং তার পাশেই রান্নাঘর। সেদিনের মতো হাত মুখ ধুয়ে এলিস নিজের ঘরে চলে গেল। শোবার আগে প্রার্থনা করে প্রভুকে ধন্যবাদ জানালো। এ স্থানে সে থাকবার জায়গা, চাকরি, খাবার সবই একসাথে পেয়ে গেছে। এই ভেবে খুশি হয়ে সে দেরি না করে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে এসে দেখল দোকানের বাইরে এডগার বরফ সরাচ্ছে। এলিসকে বেরিয়ে আসতে দেখে সে বলল, গুড মর্নিং মিস হার্পার। কাল রাতে ভারী বরফ পড়েছে, সেই সরাচ্ছিলাম। নাহলে গ্রাহকদের দোকানে আসতে সমস্যা হবে। প্রায় হয়ে এসেছে। আপনি এখন ব্রেকফাস্ট করবেন তো? তারপর ব্রেকফাস্ট সেরে এলিস নিজের কাজে লেগে পড়ল। দোকান পরিষ্কার করা, ঘড়িগুলিকে সারিবদ্ধভাবে সাজানো, কোনো গ্রাহক এলে তাকে স্বাগত জানানো। তবে সে একটি বিষয় খেয়াল করল যে এই দোকানের গ্রাহক খুবই কম। সারাদিনে 5 কি 6 জন গ্রাহক মাত্র এলো। সে ভাবল হয়তো দোকানটা খুবই ছোট এবং পুরনো, আর তাছাড়া শহরের অন্যান্য দোকানের মতো চাকচিক্য নেই, সেটিও একটি কারণ। রাতে দোকানের সব কাজ গুছিয়ে রাতের খাবার খেয়ে সে শুতে চলে গেল। মাঝরাতে তার কানে এলো ঘড়ির শব্দ।
যেন দোকানের সব ঘড়ি তার ঘরের দরজার সামনে চলে এসেছে, যেন সেই ঘড়ির শব্দ তার হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ পর সে শব্দ ক্ষীণ হতে শুরু করলো, তারপর একেবারে মিলিয়ে গেল। পরদিন সকালে গত রাতের সব কথা ভুলে সে কাজ শুরু করলো। তার সেখানে বেশ কিছুদিন ভালোভাবেই কেটে গেল। গ্রাহক কম থাকায় তেমন খুব একটা কাজের চাপও থাকে না। একদিন নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে অ্যালিস কাছেরই একটি দোকানে গেল। সেখান থেকে জিনিস কিনে ফিরে আসবার সময় এক বৃদ্ধা তাকে ডেকে বলল, ও মেয়ে, এদিকে শোনো। কিছু বলবেন? তোমাকে তো এ অঞ্চলে আগে কখনো দেখিনি। হ্যাঁ, আসলে আমি এখানে নতুন। ও আচ্ছা, তা তুমি কি ওই ওয়াইন রাইটস টাইম পিসেস দোকানে কাজ করো? আগে। বৃদ্ধা মুখ বেজাল করে একবার চারপাশে চোখ ঘুরিয়ে নিল, তারপর বলল, একটু সাবধানে থেকো বাচ্চা, চোখ কান সবসময় খোলা রেখো। ওই এডগার আর ওই দোকান কোনোটাই সুবিধের নয়। কেন বলুন তো? জানি না বাবা, ও দোকানে সবই কেমন বিচিত্র। ওয়াইন রাইটসের ঘড়িগুলো শুধু সময় জানায় না, কোনো মানুষের জীবনের শুরু এবং শেষও নাকি নিশ্চিত করে। এসব আজগুবি কথা অনেক শুনেছি। ওর আগের ওই কাজের লোকটাও তো ভয় ভেগে গেল। তা তাকে ভাগতে কেউ দেখেনি, ভেগে গেছে না কই গেছে কে জানে। এলিস বৃদ্ধার কথার কোনো মানে বুঝতে পারল না। বৃদ্ধার মাথার ঠিক নেই এই ভেবে সেখান থেকে সে চলে গেল। এই বিষয়ে সে এডগারের সাথে কোনো কথা বলল না। পরদিন দোকান পরিষ্কার করতে গিয়ে এলিস পেল এক অদ্ভুত পেতলের ঘড়ি। তার কাঁটা নেই, সংখ্যা নেই, শুধু ভেতরে খোদাই করা, এভরি লাইফ হ্যাজ ইটস আওয়ার। এইটা কি? ওটা ছুবে না। এলিস চমকে পেছন ফিরে তাকালো, দেখল এডগার দাঁড়িয়ে। সে বলল, এই ঘড়িটা মনে হয় ভাঙা, এতে কোনো কাঁটা নেই, চলছেও না। এই ঘড়ি সবসময় চলে না, কিন্তু যখন চলে তখন কোনো মানুষের জীবন শেষ সময় নির্ধারণ করে। সে রাতে এলিস শুনতে পেল নিস্তব্ধতা। নিচের তলার থেকে কোনো ঘড়ির শব্দ আসছে না। হঠাৎ তার কানে এলো পায়ের শব্দ। শব্দটা আসছে নিচতলার থেকে, বা বলা যায় দোকানের থেকে। তবে কি এডগার দোকানে কোনো কাজ করছে? কিন্তু এত রাতে তার দোকানে কি কাজ? এলিস দরজা খুলে নিঃশব্দে নিচে নেমে এলো। নিচতলাটা অন্ধকার, কেউ কোথাও নেই। তখনই হঠাৎ ঘড়ির কাঁটার শব্দ। একটি ঘড়ির কাঁটা চলছে, আর বাকি ঘড়িগুলো সব কি একসাথে বন্ধ হয়ে গেল? দোকান ঘরে যাওয়ার দরজাটা খোলা। এই কি, এই দরজাটা মিস্টার ওয়াইনরাইটস তো রোজ রাতে বন্ধ করে যায়। এলিস পায়ে পায়ে দোকানে প্রবেশ করল। ঘর অন্ধকার, বাইরের জানলা দিয়ে হালকা চাঁদের আলো আসছে,
আর ততক্ষণে অন্ধকারে তার চোখ সয়ে এসেছে। সাজানো ঘড়িগুলো ধুলোর থেকে বাঁচাতে সাদা চাদরে ঢাকা। সব ঘড়ির কাঁটা যেন স্থির। তখনই তার চোখ গেল মেঝেতে। সেখানে পড়ে আছে সেই কাঁটাহীন সংখ্যাহীন পেতলের ঘড়িটা। সেটাকে হাতে তুলতেই এলিস শিউরে উঠল। কাঁটার শব্দটি ওই ঘড়ির থেকেই আসছে। হঠাৎ তার কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করে সে চমকে উঠল। তুমি এত রাতে এখানে কি করছো? মিস্টার ওয়াইনরাইটস, এই ঘড়িটা চলছে। এতে কোনো কাঁটা নেই, তবু এর থেকে কাঁটার শব্দ আসছে। তোমাকে বারণ করেছিলাম এই ঘড়ি ধরতে। কিন্তু এটা কি করে সম্ভব? আর বাকি ঘড়িগুলো, ওইগুলোই বা বন্ধ হলো কি করে? বললাম যে এই ঘড়ি কেবলমাত্র মানুষের জীবনকালের সময় দেখায়। প্রত্যেক মানুষ কোনাকুন্তি সময় নিজের সাথে নিয়ে এসেছে। হয়তো কারোর সময় শেষের পথে। ঠিক তার মৃত্যুর 5 মিনিট আগে এই ঘড়ি 11:55 সময় দেখাবে। আর ঠিক যখন এখানে 12টা বাজবে তখনই তার মৃত্যু হবে। কার মৃত্যু? যে কেউ হতে পারে, আমার, তোমার। এই বলে এডগারের ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে হাসি দেখে এলিসের বুকে ভয়ের শীতলতা খেলে গেল। সে মনে মনে ভাবল, এরকম রহস্যময় ঘড়ি এডগারের কাছে কি করছে? তবে উনি কি মানুষের শেষ মুহূর্তের রক্ষক নাকি শিকারী? পরদিন সকালে এক বৃদ্ধ দোকানে এসে ঘড়ি দেখতে চাইলে এডগার সেই পেতলের ঘড়িটি বের করল। এলিস স্পষ্ট দেখতে পেল সেই পেতলের ঘড়িটিতে কাঁটা এবং সংখ্যা 2 ফুটে উঠেছে। আবছা হলেও তা বোঝা যাচ্ছে। গত রাতের এডগারের বলা কথাগুলো তার মনে পড়ল। আশেপাশে আরো ভালো ভালো ঘড়ি থাকলেও বৃদ্ধ সেই পেতলের ঘড়িটিই পছন্দ করে নিয়ে গেল। এডগারের মুখে ফুটে উঠল আবার সেই রহস্যময় হাসি। এলিস কিছুতেই বুঝতে পারছিল না সে ঘড়িতে কিভাবে কাঁটা এবং সংখ্যা ফুটে উঠল। আর এডগারের বলা কথাগুলি যদি সত্যি হয় তবে কি ঘটতে চলেছে? সারা রাত এলিসের ঘুম এলো না। নিজের ঘরেই পায়চারি করতে লাগলো। জানলার বাইরে তুষারপাত। পরদিন সকালেই জানা গেল সে বৃদ্ধ গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবরটি পেয়ে এলিস যেন ভয়ে ঠান্ডা হয়ে গেল। একটা ব্যাপার দেখে সে অবাক হলো। সে দেখল এডগার একদম স্বাভাবিক। তার ভেতর কোনো ভয় বা বিস্ময় কিছুই কাজ করছে না। তবে কি সে জানতো যে সেই বৃদ্ধ মারা যেতে চলেছে? এলিস আর নিজেকে আটকাতে পারল না। এগিয়ে গিয়ে এডগারকে জিজ্ঞেস করল, আপনি নিশ্চয়ই জানতেন বৃদ্ধ মারা যেতে চলেছে? এডগার তার দিকে তাকিয়ে খুবই শান্ত এবং স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ, আমি জানতাম। জানতেন তবুও কিচ্ছু করলেন না? কোনো রকম ভাবে তাকে সতর্ক করবার কোনো চেষ্টা করলেন না? না, মৃত্যুর সময় প্রকৃতি নিশ্চিত করে, আর আমি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। তাহলে অগ্রিম সংকেত পাওয়ার মানেটা কি? যদি সাহায্যই না করতে পারি তবে লাভ কি এই শক্তির? নিশ্চয়ই লাভ আছে এলিস, এতে আমার লাভ আছে। আপনার লাভ মানে? বুঝতে পারবে এলিস, তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এ বলে
এডগার আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সারাদিন কাজে কাজে কেটে গেল। রাতে সব ঘড়ি গোছানোর সময় এলিস দেখতে পেল সেই পেতলের ঘড়িটি তার স্থানে রাখা। ভয়ে সে চিৎকার করে উঠল, এডগার, এডগার! কি হলো এলিস, তুমি ঠিক আছো তো? এলিস ঘড়িটির দিকে নির্দেশ করে বলল, ওই ওই ঘড়িটা ওই ঘড়িটা এখানে কি করে এলো? ওটা তো সেই বৃদ্ধ কিনে নিয়ে গেছিল। ও, তুমি ওটা দেখে ভয় পেয়েছো? আমি তো ভাবলাম কি না কি হলো। এটা এটা এখানে এলো কিভাবে? তুমি কি নিয়ে এসেছো? এটা তো আমার কাছেই থাকে। নির্ধারিত মানুষের মৃত্যুর পর এটি স্বস্থানে ফিরে আসে। যাই হোক, মস্তিষ্কে এত চাপ ফেলে নিজেকে ব্যস্ত করতে হবে না এলিস। অনেক রাত হয়েছে, এখন তুমি নিজের ঘরে যাও। এলিস কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। রাতে কিছুতেই তার ঘুম আসতে চাইল না। সে সিদ্ধান্ত নিল এ স্থানে থাকা কোনো রকমভাবেই উচিত নয়। এই রহস্যময় ঘড়ি, এই রহস্যময় মৃত্যু। কাল ভোর হতেই এডগারকে বলে এই চাকরি ছেড়ে চলে যাবে। এ ভেবে সে আবার শুয়ে চোখ বুজল। ঠিক মাঝরাতে সে আবার অনুভব করল সেই চেনা নিস্তব্ধতা। সে নিস্তব্ধতা যেন তাকে গিলে খাচ্ছে। সে ধরফর করে উঠে বসল বিছানায়। কান পেতে শুনল, হ্যাঁ ঠিক, সেই ঘড়ির কাঁটার শব্দ। একটাই ঘড়ি ভেসে আসছে নিচতলা থেকে। সে কাঁটার শব্দ তার হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করল। ভয়ে এলিসের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ঠিক করল ভোর পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না। এই মুহূর্তেই সে এই জায়গা ছাড়বে। জিনিসপত্র গুছিয়ে সে তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো। দরজার দিকে এগোতে গিয়ে থেমে গেল। সেখানে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে। অন্ধকারে এলিস বুঝতে পারল না কে সেই মূর্তি। হঠাৎ সেই নিকষ অন্ধকারের থেকে শোনা গেল, কোথায় যাচ্ছেন এত রাতে? মিস্টার ওয়াইনরাইটস। অন্ধকারে কিছুটা চোখ সয়ে আসতে এলিস দেখতে পেল এডগার প্রহরীর মতো দরজা আটকে দাঁড়িয়ে আছে। সে এলিসের কাছে এগিয়ে এসে বলল, বাইরে তুষারপাত হচ্ছে, এখন বাইরে গেলে নির্ঘাত মারা পড়বেন। এডগার, আপনি এখানে এত রাতে? আপনিও তো এখানে এত রাতে, তা হঠাৎ এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা মনে হলো কেন মিস? কি চান আপনি? কিছুই না, শুধু প্রকৃতির নিয়মকে রক্ষা করতে চাই। কোন প্রকৃতির নিয়মকে রক্ষা করতে চাইছেন আপনি? এই যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে সবাই নিজের মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চায়, পালিয়ে বাঁচতে চায় মৃত্যুর দৃষ্টির থেকে। আমি শুধু তাদের মৃত্যুর সময়কে পৌঁছে দিই তাদের কাছে। এই মূর্খ মানুষ বুঝতে চায় না যে মৃত্যুর থেকে কেউ কখনো বাঁচতে পারেনি। সবার জন্য সময় নির্ধারিত আছে, কেউ নির্ধারিত সময়ের বেশি বাঁচতে পারে না। আর আমি সেই সময়ের রক্ষক, বা বলতে পারো প্রহরী। রক্ষক না, পাগল আপনি, পাগল। আপনার মস্তিষ্কে ব্যাধি আছে। সে যাই বলুন, আজ আপনার এখান থেকে যাওয়া হবে না। পথ ছাড়ুন, যেতে দিন আমায়। সে তুমি নিশ্চয়ই যেতে পারবে, কিন্তু এখনো যে কিছু সময় বাকি এলিস, বেশি না, এই ধরো 3 মিনিট মতো। শুনতে পাচ্ছ না ঘড়ির কাঁটার শব্দ? সেই ঘড়ি চলতে শুরু করেছে। এই বলে সে এলিসের সামনে তুলে ধরল
সেই পেতলের ঘড়িটি, যে ঘড়িতে এখন সংখ্যা ও কাঁটা দুই স্পষ্ট বোঝা যাচ্ছে। এলিস শীতের রাতেই ঘামতে শুরু করলো। তবে এবার কি তার পালা? সে মনে মনে বলল, এই মৃত্যু আমার না, এই মৃত্যু আমি স্বীকার করব না, এই মৃত্যু আমার হতেই পারে না। এ বলে দেওয়ালে থাকা একটি ভারী ঘড়ি তুলে সে এডগারের হাতের পেতলের ঘড়ি লক্ষ্য করে মারল। ঘড়িটি সাথে সাথে হাত থেকে পড়ে ভেঙে গেল। সেই মুহূর্তে সে এডগারকে পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করলে এডগার তার হাত চেপে ধরে চিৎকার করে বলল, কি করলে এটা? তুমি জানো এতে প্রকৃতির কত বড় ক্ষতি করলে? তুমি বাঁচতে পারবে না, তুমি বাঁচতে পারবে না এলিস। হঠাৎ তাদের কানে এলো আবার সেই একই ঘড়ির কাঁটার শব্দ। এলিস ভয়ে বিস্ময়ে ফিরে তাকালো সেই ঘড়ির দিকে। ভাঙা, ছড়িয়ে পড়ে আছে মেঝের ওপর, কিন্তু তার কাঁটা এখনো চলছে। এই ঘড়ি তো ভেঙে দেওয়া হলো, এও কি সম্ভব? এলিসের হাত দুটো চেপে ধরে রেখেছে এডগার। আর কয়েক মুহূর্ত, তারপরেই এলিস নিজের বুকে অনুভব করলো অসহনীয় যন্ত্রণা। চিৎকার করে উঠল সে, কি ভয়ঙ্কর হতে পারে মৃত্যু যন্ত্রণা! এডগার দু হাতে তাড়াতাড়ি এলিসকে সামলে নিয়ে বলল, খুব যন্ত্রণা হচ্ছে বুঝি এলিস? ব্যাস আর কিছুক্ষণ, তারপরই তুমি সব যন্ত্রণার থেকে মুক্তি পেয়ে যাবে। এরপরেই শান্ত হয়ে এলো এলিস। তার নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল এডগারের কোলে। এরপর বেশ কয়েক মাস কেটে গেল। গ্রেভ স্ট্রিটের অন্ধকার গলিটির শেষ প্রান্তে ঘড়ির দোকানে ঝুলছে একটি কর্মী নিয়োগের নোটিশ। দরজার বাইরে দাঁড়িয়ে এক অল্প বয়সী তরুণী সে নোটিশ পড়ছে। তারপরেই দরজা খুলে ভেতরে ঢুকতেই সে শুনতে পেল, কাউকে খুঁজছেন? নমস্কার, আমি এই দোকানের বর্তমান মালিক, এডগার ওয়াইনরাইটস। শুনলেন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের গ্রেভ স্ট্রিটের ঘড়ির দোকান। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।